স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হতে পারে, রয়টার্সকে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বেড়েই চলেছে কাঁচামরিচের ঝাল, কেজিতে গুনতে হচ্ছে ৩২০ টাকা, সবজির দামও বাড়তি। মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ২৪-২৫ মৌসুম, রাত ১টায় মুখোমুখি ম্যান ইউ ফুলহাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার পুরো খবরে যাব। ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগে বাধ্য হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হতে পারে, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা। সেই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় থেকে কোনো অনুরোধ আসলে তা মন্ত্রণালয় শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে দিল্লিকে অনুরোধ জানাবে। রয়টার্সের ওই প্রতিবেদনে আরও বলা হয়, এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করেনি। গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তার বিরুদ্ধে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধে একাধিক মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরই মধ্যে অভিযোগ তদন্তের উদ্যোগ নিয়েছে। রাজধানীর নিউ মার্কেট থানায় করা হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে জিয়াউল আহসানকে ডিবি হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার একদিন পর সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল করা হয়। এর অংশ হিসেবে গত ৬ আগস্ট এক বিজ্ঞপ্তিতে মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে জানিয়েছিল আইএসপিআর। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক থাকা অবস্থায় জিয়াউল আহসান বহুল পরিচিত ছিলেন। ওই সময় কর্নেল পদমর্যাদার কর্মকর্তা ছিলেন তিনি। চাকরিচ্যুতের আগ পর্যন্ত সেনাবাহিনীর এই কর্মকর্তা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেবেন আরও অন্তত ৪ থেকে ৫ জন। সম্ভাব্য ৪ জন হলেন অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলিমা মজুমদার, সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং সাবেক সচিব ফাউজুল কবির খান। বঙ্গভবনে বিকেল ৪টায় নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত থাকবেন। এর আগে ডক্টর ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠিত হয়। দর্শক, বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী মেহেদী হাসান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মেহেদী, অতিথিরা কি আসতে শুরু করেছেন? সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আনোয়ার, ঠিক এই মুহূর্তে আমাদের পাশ দিয়ে আলী ইমাম মজুমদার, উনি হচ্ছে গাড়িতে করে আসলে ভেতরে প্রবেশ করেছেন এবং এই আমাদের কাছে যে তথ্য ছিল, ঠিক ৩টা থেকে আসলে যে নতুন উপদেষ্টারা এখানে শপথ গ্রহণ করবেন তারা প্রবেশ করা শুরু করবেন এবং ঠিক ৩টা পার হওয়ার সাথে সাথে কিন্তু আমরা দেখেছি একজন উপদেষ্টাকে, যিনি শপথ গ্রহণ করবেন, তিনি কিন্তু ভেতরের দিকে গিয়েছেন। এবং এখানকার ভেতরের অবস্থা, মানে শপথ গ্রহণের অবস্থা নিয়ে যদি একটু বলি, আজ ঠিক বিকাল ৪টায় এই শপথ গ্রহণ শুরু হবার কথা রয়েছে এবং এখানে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে রাষ্ট্রপতি এই শপথ পাঠ করাবেন। এবং আনোয়ার, এই যে ৪ জন উপদেষ্টাকে নতুন করে নিয়োগ দেওয়া, শপথ পাঠ করানো হচ্ছে, এর মাধ্যমে কিন্তু এই যে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন করা হয়েছে, ঠিক এই সরকারের যে সদস্য সংখ্যা সেটি ১৭ ছিল এবং আজকের এই ৪ জন সহ কিন্তু মোট ২১ জনের সদস্য সংখ্যা আমরা জানতে পারবো। এবং আনোয়ার, এখন পর্যন্ত এই বঙ্গভবনের সামনে আমরা সাংবাদিকরা সবাই উপস্থিত রয়েছি এবং যারা উপদেষ্টা রয়েছেন আজকে শপথ গ্রহণ করবেন তাদের গাড়িবহরের আসার অপেক্ষায় আমরা রয়েছি এবং এখন পর্যন্ত এখানে আমরা একজন উপদেষ্টাকে প্রবেশ করতে দেখেছি এবং আস্তে আস্তে ৪টার আগেই সব উপদেষ্টারা এখানে উপস্থিত হবে, এমনটাই আমরা জানতে পেরেছি। আনোয়ার, ধন্যবাদ মেহেদী। বঙ্গভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসান। এবার পরের প্রসঙ্গ।
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দ্রুত বিদেশে নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি একথা জানান। ভারতে অবস্থানকারী শেখ হাসিনা এখনও ষড়যন্ত্রে লিপ্ত বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আরেকটা সুসংবাদ দিতে, আল্লাহ যদি রহম করেন, ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব। এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি আমরা, নব্য ফ্যাসিবাদের জন্য না আসতে পারে তার জন্য আমাদেরকে সহায়তা থাকতে হবে। ভারত থেকে যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। 15 আগস্টকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি 32 সহ অন্যান্য স্থানে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তৈরি হয়। এসব ঘটনার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জড়িত নয় বলে দাবি করেছেন এর অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সকালে সাংবাদিকদের তিনি একথা জানান। ট্রাফিকের দায়িত্ব থেকে শিক্ষার্থীদের সরে যেতেও আহ্বান জানান তিনি। ধানমন্ডি 32 ঢাকার বিভিন্ন স্থানে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে যেগুলো আমাদের এই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। আমরা নিজে বিভিন্ন ভাইরাল ভিডিও দেখেছি যে আমার বাবার বয়সী একজনকে কান ধরে উঠবোস করানো হচ্ছে, আমার বাবার বয়সী একজনকে বিবস্ত্র করানো হয়েছে এবং মানুষজন যা ইচ্ছা তাই বলছে। আমাদের জায়গা থেকে স্পষ্ট ডিসিশন, আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে ওই টিম থেকে বহিষ্কার করব। যেখানে যখন পুলিশের কোনো একটি টিম বা ট্রাফিকের টিম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে। কয়েকদিনের মধ্যে ধাপে ধাপে বেড়েছে কাঁচামরিচ, এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি 320 টাকা। গত কিছুদিন সামান্য কমলেও আবারও বেড়েছে সব ধরনের সবজির দাম, পেঁয়াজ ও চালের দামও বাড়তি। রাজধানীতে কাঁচামরিচের ঝাল যেন একটু বেশিই। শুক্রবার বিক্রি হচ্ছে প্রতি কেজি 320 টাকায়, অথচ বৃহস্পতিবারের দাম ছিল 200 আর 3 দিন আগে বিক্রি হয়েছে 160 টাকা। মানে মনে করলেন আলু বলে কমছে, পেঁয়াজ কমছে, কিছুই কমে নাই, কমছে। আগেও যেরকম নিচ্ছে হ্যাঁ এরকমই। মানে আমাদের গরিব মানুষের খাওয়া কোনো উপযুক্ত আমাদের হয় না, কিন্তু আমাদের মরণ ছাড়া কোনো বুদ্ধি নেই। আজকে ধরে নিলে আমরা 320 টাকা কেজি, কালকে বেচি 200 টাকা, 220 টাকা, এবার আর 2-3 দিন আগে বেচি 160 টাকা কেজি। আজকে দাম বেশি। পেঁপে, পটল ছাড়া বেগুন, কচুরমুখী, করল্লা, বরবটি, আলু সহ বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে, আর টমেটোর দাম 150 ছুঁই। এছাড়া আগের বাড়তি দামেই চলছে চালের বেচা বিক্রি। চাউল ভালো মানের মিনিকের চাল আসলে 70-75 টাকা, আটাই চাল 60 টাকা, মোটা চালও 60 টাকা। সরবরাহ ভালো আছে, চাউলের দাম বেশি। আসলে কারণ বাজারে যেরকম দাম হওয়ার কথা এরকম দাম না, 80 টাকা, 70 টাকা, 80 টাকা, এর নিচে কিছু নাই। কিন্তু এত আন্দোলন, এত সংগ্রাম, এত ভাঙচুর, এরপরেও যদি মানে দ্রব্যমূল্য প্লাস সব কিছুর দাম এরকম হয়, তাহলে তো কিছুই হলো না। তাহলে কিসের পরিবর্তন, কিসের এত আন্দোলন? কমেনি পেঁয়াজের দামও, প্রকারভেদে কেজিতে গুনতে হচ্ছে 100 থেকে 125 টাকা। অবশ্য স্থিতিশীল রয়েছে আদা রসুনের দাম। বাজারে সরবরাহ বাড়লেও ক্রেতারা বলছেন সব ধরনের মাছের দামই বেশি। ইলিশ, রুই, চিংড়ি সহ অন্যান্য মাছ আগের বেশি দামেই বিক্রি হচ্ছে। না, দাম কমেনি, দাম আগের মতোই আছে। চিংড়ি মাছটা আগের থেকে একটু দাম বেশি, বাট অন্য মাছগুলি আগের থেকে একটু মোটামুটি স্থিতিশীল অবস্থায় আছে। স্থিতিশীল রয়েছে মাংসের বাজার। প্রতি কেজি গরু 750 টাকা এবং 1200 টাকায় বিক্রি হচ্ছে খাসির মাংস। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। পশ্চিমবঙ্গের এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল ভারতের বিভিন্ন রাজ্য। এরই মধ্যে এবার উত্তরপ্রদেশে এক নার্সকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যমগুলো। ঘটনায় জড়িত সন্দেহে ধর্মেন্দ্র কুমার নামে এক ব্যক্তিকে 14 আগস্ট গ্রেপ্তারের পর ঘটনাটি গণমাধ্যমের সামনে আসে। 30 জুলাই হাসপাতাল থেকে বাসায় ফেরার সময় ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার হন ওই নার্স। উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় ঘটনাটি ঘটে। পাশবিক নির্যাতন ও ধর্ষণের পর খুন করা হয়। পশ্চিমবঙ্গের নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বুধবার রাতে রাজ্যের সব রাজপথের দখল নেন নারীরা। তাদের হাতে ছিল মোমবাতি, মশাল এবং আফ্রিকার বাইরে এবার ইউরোপের দেশে সুইডেনে শনাক্ত হলো
মাঙ্কি পক্স। স্থানীয় সময় বৃহস্পতিবার সুইডিশ সরকার এই তথ্য জানিয়েছে। দেশটির স্বাস্থ্য ও সামাজিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী জানান, ক্লেলাই নামে মাঙ্কিপক্সের একটি বিপজ্জনক ভেরিয়েন্ট সুইডেনে ছড়িয়ে পড়েছে। তিনি আরও জানান, আক্রান্ত ব্যক্তি সম্প্রতি আফ্রিকার কোনো একটি অঞ্চলে ছিলেন। সেখান থেকেই তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে নিজ দেশে ফেরেন। এর আগে আফ্রিকার কঙ্গোসহ আরও কিছু দেশে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে। ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীর এলাকার একটি গ্রামের বেশ কয়েকটি বাড়ি, দোকান ও গাড়িতে অগ্নিসংযোগ করেছে উগ্রপন্থী ইহুদি বসতকারীরা। হামলায় স্থানীয় একজন গ্রামবাসী নিহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, বৃহস্পতিবারের এই হামলায় গুরুতর আহত হয়েছে আরও বেশ কয়েকজন। নাবলুস শহরের জিট গ্রামে এই হামলা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিবেদনে বলা হয়, সন্ধ্যার দিকে একদল বসতকারী গ্রামের ভেতর ঢুকে ইটপাটকেল ও পেট্রোল বোমা ছুটতে থাকে। এক পর্যায়ে বিভিন্ন বাড়িতে আগুন দেওয়া শুরু করে। কী কারণে এই হামলা ঘটল তা এখনও জানা যায়নি। এদিকে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় 2 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নাবলুস শরণার্থী ক্যাম্পের বালাটায় এই হামলা হয়। দর্শক, শেষ করব দীপ্ত সংবাদ। তো যাবার আগে জানিয়ে দেবো আরও একবার সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হতে পারে, রয়টার্সকে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বেড়েই চলেছে কাঁচামরিচের ঝাল, কেজিতে গুনতে হচ্ছে 320 টাকা। সবজির দামও বাড়তি। মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের 24-25 মৌসুম। রাত 1টায় মুখোমুখি ম্যান ইউ ফুলহাম। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তীতে বিকেল 4টায় রয়েছে নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।